স্বরে বলল, অনেক শিখে গেছো দেখছি। জিহাদ হাসল, শিখিনি, তোমাকে পেয়ে নিজে নিজেই হয়ে গেছে। বাতাসে হালকা শীত নামতেই মার্জিয়া অনিচ্ছা সত্ত্বেও একটু কেঁপে উঠল। সেটা জিহাদের চোখ এড়ালো না। নিজের জ্যাকেটটা খুলে তার কাঁধে জড়িয়ে দিল। মার্জিয়া অবাক হয়ে তাকালো। তুমি? আমি ঠিক আছি, তোমার ঠান্ডা লাগবে। তোমারও তো ঠান্ডা লাগবে, আমার গায়ে আগুন আছে। কোথায়? জিহাদ দুষ্টু হেসে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এই আগুন নেভানোর জন্য তোমার ঠান্ডা লাগবে, তাই চুপ করে নিজের দিকে খেয়াল রাখো জান পাখি। মার্জিয়ার সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। অসভ্য কোথাকার! বউয়ের কাছে একটু অসভ্য হওয়াই যায়, সভ্য পুরুষ প্রেমিক হতে পারে না। মার্জিয়া এবার সত্যি সত্যি আর কিছু বলতে পারল না। আগুনের আলোয় তার লজ্জায় রাঙা মুখটা এত সুন্দর লাগছিল যে জিহাদ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মার্জিয়া সেটা টের পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি? আমার বউকে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকবে না তো? কেমন লাগে? অন্যদিকে তাকাও, সুন্দর তো লাগে। মানুষ সৌন্দর্যের প্রতি আকর্ষিত, তাহলে আমি কেন অন্যদিকে তাকাতে যাব? সামনে আমার নিজের লাল টুকটুকে বউ বসে আছে। কথাটা শুনে মার্জিয়া কেমন অনুভূতি হলো। কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। এই নির্জন রাতের চারপাশের নিস্তব্ধতা আর একে অপরের এতটা কাছে বসে থাকা বোধহয় প্রথম। সবকিছু যেন তাদের সম্পর্কটাকে নতুন করে অনুভব করাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত কিছুর শব্দ হলো। ঝোপের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল। শুকনো পাতার উপরে খসখস শব্দ হতে না হতেই মার্জিয়া ভয় পেয়ে কেঁপে উঠে ঝট করে জিহাদের বাহু আঁকড়ে ধরল। জিহাদ! তার কণ্ঠ কাঁপছে, মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। জিহাদও একটু সতর্ক হয়ে চারপাশে তাকালো, তবে পরক্ষণেই নিজেকে স্বাভাবিক রেখে মুচকি হেসে বলল, এই যে, এতটুকু শব্দেই আমার বউয়ের অবস্থা এই? মার্জিয়া প্রায় কেঁদে ফেলার মতো মুখ করে বলল, প্লিজ মজা করো না, আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি। ওখানে কিছু আছে, আমি নিশ্চিত কিছু আছে। জিহাদ এবার আর ফাজলামি করল না। ওর ভীত সন্ত্রস্ত মুখ দেখে নিজের দুষ্টুমিটা গিলে ফেলল। ধীরে ধীরে ওর দুই গাল নিজের হাতের তালু নিয়ে নরম স্বরে বলল, এই, আমার দিকে তাকাও। মার্জিয়া কাঁপা কাঁপা চোখে তাকালো। আমি আছি না? দুই শব্দের সেই আশ্বাস যেন মার্জিয়ার বুকের ভেতর একটু সাহস ঢেলে দিল। তবুও সে জিহাদের শার্ট শক্ত করে চেপে ধরে বলল, তবুও আমার ভয় লাগছে। জিহাদ মৃদু হেসে তার কপালে আলতো করে টোকা দিয়ে বলল, ভয়ের কিছু নেই, জঙ্গলের শব্দ হবে, ঝোপে কোনো ছোটখাটো পোকা মাকড় আছে তাই। এমন ভাবছো যেন এখানেই কোনো টাইগার আসবে। মার্জিয়া চোখ বড় বড় করে বলল, জিহাদ, এসব বলবে না প্লিজ। জিহাদ এবার হো হো করে হেসে উঠল, কিন্তু মার্জিয়ার মুখটা আরো গম্ভীর হয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে তাকে নিজের দিকে টেনে নিল। আচ্ছা আচ্ছা, সরি, আর বলবো না, এই যে, এখানে এসো। মার্জিয়া প্রায় গা ঘেঁষে জিহাদের বুকের সাথে লেপ্টে বসে পড়ল। তার হাত দুটো ঠান্ডাই নয়, বরং ভয়ে জমে গেছে। তখনই আবারও শব্দ হলো। চারিদিকে অদ্ভুত অদ্ভুত পাখিরা ডেকে উঠছে। কি ভয়ঙ্কর সেই আওয়াজ! মার্জিয়া প্রায় আধমরা হয়ে গেছে, ভেতর কেঁপে কেঁপে শেষ হয়ে যাচ্ছে। জিহাদ, আমার ভীষণ ভয় করছে, প্লিজ তুমি কিছু একটা করো। চলো, আমরা গাড়িতেই যাই। জিহাদ উঠে দাঁড়িয়ে আশপাশ ভালো করে দেখে নিল। এখানে মানুষের ছায়াও অসম্ভব। ফিরে এসে দেখলো মার্জিয়া থরথর করে কাঁপছে। কিভাবে এত বড় মেয়ে ভয় পেতে পারে? মেয়েদের শক্তর ভেতরেও একটা নরম সত্য থাকে, সেটা ভয়। এইরকম পরিস্থিতিতে সব মেয়েরাই ভয় পাবে। তার উপরে আশেপাশে কোনো দোকানপাট, ঘর বাড়ি কিচ্ছু নেই। মার্জিয়া যে কতটা ভয় পেয়েছে জিহাদ সেটা বুঝতে পেরে এক হাতে তাকে আরো জড়িয়ে নিল, অন্য হাত দিয়ে নিজের ফোনটা বের করলো। ফোনে হালকা ভলিউমে কিছু একটা চালিয়ে দিল। পরিবেশটাই কেমন অন্যরকম হয়ে উঠল। মার্জিয়া কিছুক্ষণ চুপচাপ শুনতে শুনতে জিহাদের বুকে মাথা রেখে রইল। জিহাদ নিচু হয়ে তার কানের পাশে মুখ
নিয়ে ফিসফিস করে বলল, এখনো ভয় লাগছে? মার্জিয়া কিছুই বলল না। জিহাদ মার্জিয়ার ভয়ে ঘেমে যাওয়া মুখটা দেখল। মার্জিয়া মুখ তুলে তাকাতেই জিহাদের চোখে সেই চেনা দুষ্টু মায়া। আগুনের আলোয় ছেলেটার চোখ দুটো আরো গভীর, আরো টান টান লাগছে। কি হলো, তোমার ভয় লাগছে না? আমার দিকে তাকিয়ে আছো কেন? জিহাদ একটু ঝুঁকে এসে ধীরে ধীরে বলল, এই মুহূর্তে তোমাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে ইচ্ছে করছে না। মার্জিয়ার নিঃশ্বাস যেন আটকে গেল। গানটা তখনও খুব আস্তে করে বাজছে। সে চোখ নামিয়ে নিল। জিহাদ আঙ্গুল দিয়ে তার থুতনি আলতো করে তুলে দিল। মার্জিয়া ঠোঁট কামড়ে মৃদু স্বরে বলল, এভাবে দেখছো কেন? মার্জিয়ার নাক ঘেমে ফোঁটায় ফোঁটায় রূপান্তর হয়ে আছে। জিহাদের বুকের ভেতরে কেমন ঢেউ বয়ে গেল। সে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল। তারপর আলতো করে নাকের ডগায় একটা শব্দ করে চুমু খেলো। চারপাশটা যেন এক মুহূর্তে থেমে গেল। মার্জিয়া আস্তে করে বলল, কি করছো দূরে? কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই মার্জিয়ার অধর আঁকড়ে ধরল জিহাদ। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল। মার্জিয়া ধাক্কাধাক্কি করে একসময় ঠান্ডা হয়ে গেল। আবেশে চোখটা বন্ধ করে উপভোগ করলো সামনের মানুষটার ভালোবাসাময় ছোঁয়া। মার্জিয়াকে ঠান্ডা হতে দেখে মার্জিয়ার অধর ছেড়ে দিল। মার্জিয়া কেবল চোখ বন্ধ করে শ্বাস টানছে জোরে জোরে। বুকের ওঠানামার গতি ভীষণ বেড়ে গেছে। আর দুই হাত জিহাদের শার্ট খামচে ধরে আছে। জিহাদ পরিস্থিতি সামাল দিতে আলতো হেসে বলল, দেখেছো, তোমার আর ভয় লাগছে না। আমার ট্রিট কাজে লাগলে তো? তখনও মার্জিয়ার কোনো বক্তব্য আসলো না। শুধু চোখ খুলে জিহাদের দিকে তাকিয়ে রইল লজ্জায় মাখা বদনে। মার্জিয়ার মুখ আর জিহাদের মুখ খুব কাছাকাছি। দেখতে দেখতে জিহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে মার্জিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেল। মার্জিয়াও চোখ বন্ধ করে জিহাদের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আর দুই হাত বাড়িয়ে জিহাদের গলা চেপে ধরল। জেহাদ বুঝতে পারল না আসলে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল। পরিবারকে না জানিয়ে আবার নিজেই ভাবল, এইসব কথা আহ, পরিবারকে জানিয়ে করতে হবে নাকি? যা হওয়ার তা হয়েই গেছে। বিয়ে ঠিক হয়েছিল আগে থেকেই। তার উপরে দুজন দুজনকে ভালোবাসতো। জিহাদ না পেরে দুই পরিবারকেই জানায় সে ওই দিনই নিয়ে বিয়ে করবে। এখান থেকেই এখানে থেকেই পড়ালেখা শেষ করুক, তাতে সমস্যা নেই। তাই আর কেউ অমত করেনি। রেজিস্ট্রি করে কাজী ডেকে একেবারে বিয়ে পড়িয়ে রেখেছিল। আজকালকের ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না। মার্জিয়ার পড়া শেষ হলেই শুধু সবাইকে জানিয়ে অনুষ্ঠান করবে, এতটুকুই। জিহাদও কখনো কখনো কোনো রকম বাড়াবাড়ি করেনি। বউ আছে কিন্তু একজন প্রেমিকের মতোই আচরণ করেছিল। তবে আজকের পরিস্থিতি একেবারেই অন্যরকম। এক ঝটকায় সব অন্যদিকে যাচ্ছে। দুজনেই প্রাপ্তবয়স্ক। এখানে কাউকে জোর করার প্রয়োজনই আসছে না। তার উপরে স্বামী স্ত্রী। ব্যাকগ্রাউন্ডের মিউজিক বাজছে ফোনে। আর এক রমণীর শরীরে অশান্ত ছোঁয়ায় ভরিয়ে তুলেছে এক পুরুষ। জিহাদ প্রতিটি স্পর্শে বুঝিয়ে দিচ্ছে এই মেয়েটাকে সে কতখানি ভালোবাসে। চারিদিকের অন্ধকার জঙ্গলে সাই সাই বাতাসে জ্বলন্ত কাঠের আগুনও নিভিয়ে দিচ্ছে। শুধু দুই মানবীর শ্বাস প্রশ্বাসের শব্দ আশপাশ ঢেউ খেলে যাচ্ছে। সকালের স্নিগ্ধ সূর্যের আলোতে মার্জিয়ার ঘুম হালকা হলো। চোখ মুখ ঢেকে আবারও ঘুমানোর প্রয়াস চালালো। কিন্তু অদ্ভুত কিছু মনে হয়ে আধ খোলা চোখে চাইল সামনে জিহাদ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে। মার্জিয়ার দিকে তাকিয়ে রইল। ম্যাডাম, শুভ সকাল অ্যান্ড নতুন জীবনে পদার্পণের শুভেচ্ছা। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইহা আপনার স্বামীর বাড়ি। আপনি জলদি উঠলে কৃপা হইতাম, কেননা আপনার শাশুড়ি আপনার অপেক্ষায় আছে। মার্জিয়া ধড়ফড়িয়ে উঠল, যেন এক লাফেই সে রেডি হয়ে যাবে। আশপাশ তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, আমরা তো জঙ্গলে ছিলাম। জি ম্যাডাম, জঙ্গলে আমাদের মঙ্গল হয়ে গেছে। এই পৃথিবী লোকে চলে এসেছে আর আমাদের বীজ বপন করতে।
কি সব বলছো? বাড়িতে আসলাম কখন? লজ্জা নিয়েই বলল মার্জিয়া। জিহাদ ভুরু নাচিয়ে তোয়ালেটা কাঁধে ফেলল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, আপনি যখন ঘুমের রাজ্যে রাজকুমারী হয়ে ভেসে বেড়াচ্ছিলেন, তখন আপনাকে কোলে করেই নিয়ে এসেছি। মার্জিয়ার চোখ কঠোর ছেড়ে পড়ার উপক্রম। কোলে করে এনেছো? গাড়ি? জি। আর কি ভাবলেন? আপনাকে কি আমি বস্তায় ভরে আনবো? গাড়ি স্টার্ট দিয়ে দেখি স্টার্ট নিচ্ছে, তাই চলে আসলাম। আপনি তো গভীর ঘুমে মগ্ন ছিলেন, জানবেন কি করে? চুপ। মার্জিয়া তড়িঘড়ি করে চারপাশে তাকালো, যেন কেউ শুনে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। জিহাদ এবার আরেকটু ঝুঁকে এলো, নিচু স্বরে বলল, শুনে ফেললে দোষ কি? এখন তো আপনি আমার বৈধ স্ত্রী। আপনাকে কোলে নেওয়া, আদর করা, নিজের কাছে রাখা সবই আইনসম্মত। আর যেহেতু হুট করেই আমার বাসায় ছিলেন, তাও আবার রাতে, সবাই বুঝেই যাবে ঘটনা এমনি এমনি ঘটে না। ও বন্ধুর এক হাতে তালি বাজে না। মার্জিয়ার কান দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। সে দ্রুত বালিশটা টেনে নিয়ে জিহাদের দিকে ছুঁড়ে মারল। অসভ্য কোথাকার! জিহাদ হেসে বালিশটা এক হাতে ধরে ফেলল। অসভ্য আমি? ম্যাডাম, গতরাতে কে আমার শার্টটা খুলে উন্মুক্ত বুকে শুয়েছিল? মনে হয় ভূত হবে, তাই না? আমিও সাক্ষ্য দিব। কেউ আমাকে অসভ্য হতে বাধ্য করেছে, ইঙ্গিত দিয়েছিল বলেই আজ আমি এই অসভ্য খেতাবটা পেলাম। মার্জিয়া থমকে গেল, কয়েক সেকেন্ড চুপ থেকে চোখ নামিয়ে ফেলল। সত্যি বলতে গত রাতের বেশিরভাগই তার মনে আছে, কিন্তু সেই সব মনে পড়তেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। কি লজ্জা! লোকটা তাই বলে এভাবে লজ্জা দিবে? এমনি তো ঠিকই ছিল, এক রাতে এরকম পরিবর্তন হয়ে লজ্জার মাথা খেয়ে ফেলবে জানলে ইহকালে এরকম কাজ করতো না। আর সেও কি ইচ্ছে করে এমনটা করেছে? পরিস্থিতি হুট করে কি থেকে কি হলো কিভাবে জানবো? জিহাদ ওর চুপ করে যাওয়া দেখে ধীরে ধীরে বিছানার পাশে এসে বসে পড়ল। আগের দুষ্টুমি ভরা স্বরটা এবার কিছুটা নরম হলো। এই যে, এত লজ্জা পাচ্ছ ম্যাডাম? তুমি তো জানো লজ্জা পেলে একেবারে মারাত্মক লাগে তোমাকে। মার্জিয়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখে মুখে একরাশ সংকোচ, লাজ আর অদ্ভুত কোমলতা। জিহাদ কয়েক মুহূর্ত চুপ করে ওর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মার্জিয়ার কপালে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, প্রথমবার তাই লজ্জা পাচ্ছ বেশি, নেক্সট টাইম থেকে আর পাবে না। যাও, ফ্রেশ হয়ে নাও। কি? রেগে যাচ্ছ কেন? তোমাকে আর আমার অভ্যাসের কথা বলছি। একসাথে থাকতে থাকতে লজ্জা কেটে যাবে। মার্জিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটা যখন এমন স্বাভাবিকভাবে এত সহজ করে গভীর কথা বলে, তখন তার নিজেরই আর কিছু বলার থাকে না। অবাক হয়ে প্রশ্ন করল মার্জিয়া, একসাথে মানে কি? জিহাদ আবারও মুচকি হেসে বলল, মানে এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকছো। পাগল হয়ে গেছো? কখনোই না। সে যাই হোক, আমি তো ঠিকই ছিলাম জান। হঠাৎ করে আমাকে লোভ না দেখালেই পারতে। আমি খুব লোভী, শুধু তোমার ক্ষেত্রেই। তাই তুমি চাইলেও যেতে পারবে না। আই এম সরি, আই কান্ট স্টে ইভেন অন নাইট অ্যাওয়ে ফ্রম ইউ, মাই ওয়াইফ। মার্জিয়া চোখ বড় বড় করে চাইল। আসলেই সে কার পাল্লায় পড়েছে? যাই হোক, রোম্যান্স পরে হবে। এখন বড় সমস্যা হলো, নিচে আম্মু বসে আছে, আর তুমি এখনো বাসর ঘরে। উফ, নো! আমাদের তো বাসর জঙ্গলে হয়েছে। সেটা বড় কথা নয়, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও। মার্জিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। জিহাদের চোখে তাকালেই যেন কোনো কেন ভেতরটা অস্থির লজ্জায় ঢেকে যাচ্ছে। জিহাদ বিছানা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা শাড়ি বের করলো। এই নাও, এটা পরে নাও। আম্মু নিজে তোমার জন্য বের করে রেখেছে। মার্জিয়া শাড়িটার দিকে তাকিয়ে অবাক হলো। হালকা গোলাপি রঙের, খুব সুন্দর একটা শাড়ি। কাপড়ের ভাঁজে যেন নতুন জীবনের গন্ধ লেগে আছে। সে শাড়িটা হাতে নিয়ে কিছুটা আবেগ মাখা কণ্ঠে বলল, উনি আমার জন্য রেখেছেন? জিহাদ এবার একটু নরম হয়ে বলল, হ্যাঁ। আর একটা কথা বলি, তুমি যতবার ভয় পাচ্ছ তার অর্ধেকও লাগবে না।
এই বাড়িতে তোমাকে কেউ কষ্ট দেবে না। যতদিন আমি আছি কেউ না। আর আমার আম্মুকে তো নতুন করে চিনছো না। তাহলে এভাবে ঘাবড়ে যাওয়ার কি আছে? মার্জিয়া ধীরে ধীরে জিহাদের দিকে তাকালো। বুকের কোথাও খুব নরম একটা অনুভূতির জন্ম নিল। এই মানুষটা মাঝে মাঝে খুব বাজে বাজে কথা বলে, খুব জ্বালায়, খুব লজ্জা দেয়। তবুও তার কথাগুলো অদ্ভুত নিরাপত্তা দেয়। বাড়ি ফিরে দেখে পুরো ঘরে রাইসার চিহ্ন মাত্র নেই। কপালে দৃঢ় ভাঁজে গুটিয়ে এলো। সাথে সাথে রাগের মাত্রা তীব্র, রেগে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। হনহন করে বেরিয়ে নিচে যাবে ভাবতেই মনে করে রাইসা আগে যেই রুমে থাকতো সেই রুমের দিকে পা বাড়ালো। মনে মনে শুধু জোপসে একবার শুধু পেলে বোঝাবে, তার অনুমতি ব্যতীত কোনো কাজ করলে কি হয়, তার সঙ্গ খারাপ লাগলে বিয়েতে রাজি হয়েছিল কেন, এই মেয়ে আসলে কি চায়, নিজেই জাদু করে দূরে সরে যাবে, যেন তাকে ছাড়া মৃত্যুই প্রথম পদ্ধতি। দরজা খুলে ভেতরে কয়েক পা হাঁটতেই দেখল বিছানায় ঘুমে মগ্ন রাইসা। আর রাইসার এক হাতে ব্যাটা বজ্জাত অরিও শান্তি মতো ঘুম দিচ্ছে। তেজ গম্ভীর শ্বাস ফেলে এগিয়ে গেল। এতক্ষণে রাগ নিমেষেই উধাও হলো। এগিয়ে পাশে বসে দুজনকে দেখল। একদম রাইসাকে মা মা লাগছে। আলতো সুরে বলল উঠে, তুমি জানো তুমি কতভাবেই না আমাকে বন্দি করেছ। এই বন্দিত্ব থেকে আমি কোনোদিনও মুক্তি পেতে চাই না। এত ছোট না হলেও তো পারতে। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তো? নাও। আমি স্বভাবেই সবভাবেই জিততে চাই, শুধু তোমার কাছেই। অরিয়র দিকে ঘুরে বলল, তোর জায়গা তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এই মৃগ নয়নী জুড়েই কেবল আমি থাকতে চাই। তুই যেভাবে আমার থেকে ওর কাছে বেশি প্রাধান্য পাচ্ছিস, ঠিক তার চেয়েও বেশি প্রাধান্য পাবে যখন আমার অস্তিত্ব, আমার অংশ আসবে। তখন দেখব তোর কেমন লাগে। তোমরা সবাই মিলে কেমন আমার সাথে বোঝাপড়া করছিস। আর এই একটা বউ, তাই নিয়ে টানাটানি। সন্দেহ আছে আমি ওকে নিয়ে বাড়িতে থাকতে পারবো কিনা। সবাই যেভাবে শত্রুতা চালাচ্ছে। কপালে আলতো স্পর্শ করে অমনি করে নিল। যদি সারা দিন শূন্য হাতটা নিষ্ফিস করেছে, এখন কোনো পূর্ণতা পেল না। নিজের ঘরে শুইয়ে দিয়ে সফল একটা হাসি দিল, যেন যুদ্ধে জয়ী সৈনিক। ঔষধের প্রভাবে রাইসা এখন শুধু ঘুম ঘুম পায়। তাই কলেজ থেকে এসেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে নিজেকে অন্য জায়গায় উপলব্ধি করলো। কেউ তাকে বুকে আগলে নিয়েছে। মাথা তুলে তাকিয়ে বুঝতে পারল এটা তেজের ঘর। আর সামনে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা ব্যক্তিটি তার স্বামী। রাইসা খানিকটা ইতস্ত হলো, নিজেকে ধাতস্থ করলো। তেজ ঘুমিয়ে গেছে বলে রাইসা বিষয়টা গুরুত্ব দিল না। তাকিয়ে রইল তার হালাল পুরুষের দিকে। এক হাত বাড়িয়ে তেজের নাক ছুঁয়ে দিল। তীক্ষ্ণ খাড়া নাক, রাইসার সমান তালে ফর্সা চেহারা, বরং রাইসাকেই দিকে দেখাবে তার মতো। ঘন কালো ভুরুদ্বয় যেন ফর্সা চেহারায় সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। চুলগুলো এলোমেলো পড়ে আছে কপাল জুড়ে। রাইসাকে খুঁজতে গিয়েই এরকম হয়ে গিয়েছে। আর সেভাবেই একটু শান্তির ঘুম দেওয়ার প্রচেষ্টায়। তেজকে দেখতে দেখতেই অজান্তেই প্রশ্ন করল, আমিও তো আপনার কেউ নই। আপনি তো কবুল করেছিলেন আপুর নাম শুনে। এখানে আমাদের সম্পর্ক হারাম। আর আপনিও তো মন থেকে চান না আমি এই বাড়িতে আর আপনার চোখের সামনে থাকি। তবে আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই, অনেক কৃতজ্ঞতা। আপনি সবার সামনে আমাকে সম্মান দিয়েছেন, আমার পাশে ছিলেন এতদিন। জানেন, আমার পা আগেও ভেঙে গিয়েছিল, কিন্তু এইভাবে কেউ যত্ন নেয়নি। আমার মন চাচ্ছে সারা জীবন যদি না হাঁটতে পারতাম, তবে আপনার যত্ন পাওয়া যেত। কিন্তু সেটা অসম্ভব। আপনার যত্নগুলো আমি সারা জীবন মনে রাখবো। এই বাড়িতে এসে আমার অনেক কিছু পেয়েছি আমি। এই সুখের কথা